মূলত আমরা যেটা শুরু করব আজকে, সেটা হচ্ছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন আজকে আমরা শুরু করব। দেখো, নিউরাল মানে নার্ভ থেকে এসছে কথাটা, তাহলে নার্ভ দ্বারা দেহের কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন মানে সমন্বয় সাধন। মেইনলি কোঅর্ডিনেশন দুটো সিস্টেমের মধ্যে সঙ্গে জড়িত। একটা হচ্ছে নিউরাল সিস্টেম বা নার্ভ সিস্টেম, আর একটা হচ্ছে এন্ডোক্রিন তন্ত্র। একটা হচ্ছে ফাস্ট কুইক সার্ভ করে, আর একটা হচ্ছে প্রচণ্ড স্লো সার্ভ করে, কিন্তু সেটা সুদূর প্রসারী এবং সেটা চলতেই থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে তার এফেক্টটা দীর্ঘমেয়াদী। আর নার্ভাস সিস্টেম কি খুব কুইক সার্ভ করবে, সার্ভ করার পরে তার মেয়াদটা খুব সীমিত। তো ফার্স্ট অফ অল আমরা অ্যাকর্ডিং টু এনসিইআরটি যাব, মাঝে মধ্যেই কিন্তু এনসিইআরটি থেকে আমরা বেরিয়ে এসে আমরা বুঝবো কথাগুলো। তো একদম পুরোপুরি নিটের মধ্যে যে পড়ব, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। অ্যাকর্ডিং টু এনসিইআরটি কী বলছে, একদম প্রথম দিকে মেনলি গল্প, এনসিইআরটি কিছু করার নেই। দ্য ফাংশন অফ অর্গান অ্যান্ড অর্গান সিস্টেম, যে কোনো অঙ্গ এবং অঙ্গ দ্বারা গঠিত যে সিস্টেম ইন আওয়ার বডি মাস্ট বি কোঅর্ডিনেটেড টু মেনটেন হোমিওস্ট্যাসিস। সমন্বয়তা বজায় রাখার জন্য কোঅর্ডিনেশন বিশেষভাবে দরকার, এবং এটা আমাদের বিভিন্ন অঙ্গতন্ত্রের সঙ্গে সম্পর্কিত ফাংশন, একটার সঙ্গে একটা যুক্ত। তোমরা জানো, যেমন মনে করো যদি কোনো কারণে ব্লাডের প্রবলেম হয়, ব্লাডের কার্পাসের প্রবলেম, তাহলে ব্লাড সার্কুলার প্রবলেম হতে পারে, তার সেখান থেকে বিভিন্ন ডিজিজ হতে পারে। তো ডিজিজের সঙ্গে আবার কি নার্ভাস সিস্টেম যুক্ত থাকতে পারে। নার্ভাস সিস্টেম কীরকম না, সাপোজ মনে করো তুমি হঠাৎ তুমি দেখলে যে তোমার সামনে একটা এমন ঘটনা ঘটলো, তুমি তোমার চোখ থেকে দেখলে অপটিক নার্ভ কাজ করলো। তো অপটিক নার্ভ কাজ করলে পরে কি হচ্ছে না, সেখান থেকে তোমার ব্রেনে খবর যাচ্ছে, সেই ব্রেনের থেকে আবার কি হতে পারে না, এন্ডোক্রিন সিস্টেমও কাজ করতে পারে। সেই জন্য প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যুক্ত। তার একটা উদাহরণ দিচ্ছি, যেমন কোঅর্ডিনেশন। এখানে যে কথাটা বলছি, যে কোঅর্ডিনেশন ইজ দ্য প্রসেস থ্রু হুইচ টু অর মোর অর্গানস অ্যান্ড মোর অর্গান, যেমন আমি উদাহরণ দিচ্ছি পরে, ইন্টারঅ্যাক্ট, একসঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, অ্যান্ড কমপ্লিমেন্ট দ্য ফাংশন অফ ওয়ান অ্যানাদার। যেমন মনে করো, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো যে তুমি একটা সুন্দর ফুল দেখলে, তাহলে চোখ থেকে দেখলে ফুলটা, এবং মনে করো সেই ফুলটা তুমি প্রথম দেখলে, মানে ডালিয়া ফুল হয়তো তুমি জীবনে প্রথম দেখছো, তাহলে চোখ থেকে দেখলে, তাহলে চোখ থেকে দেখার সঙ্গে সঙ্গে তোমার নার্ভাস সিস্টেমটা কাজ করলো, এবং এর সঙ্গে কিন্তু নার্ভাস সিস্টেম যখনই কাজ করলো, তখন সেটা যদি খাদ্যদ্রব্য হয়, বিভিন্ন ফুলের যে গন্ধ, তার সঙ্গে কিন্তু এন্ডোক্রাইন সিস্টেমে কিন্তু সম্পর্কিত। আবার মনে করো সাপোজ একটি ছেলে একটি সুন্দর একটা মেয়েকে দেখলো, বা একটি মেয়ে একটা ভালো দেখতে ছেলেকে দেখলো, তাহলে কী হচ্ছে, সঙ্গে সঙ্গে তার অপটিক নার্ভ কাজ করলো। কাজ করার সঙ্গে সঙ্গে কী হলো না, তার এন্ডোক্রিন সিস্টেম কাজ করলো, অক্সিটোসিন এবং এন্ডোমরফিন সিক্রেশন হচ্ছে। তাতে কি লাভ হতে পারে, মানে একটা ভালোবাসা জন্মাচ্ছে, যার ফলে হার্টবিট ইনক্রিজ করে গেল। অথবা এর বিপরীত হতে পারে, তোমার সামনে তুমি একটি লোককে দেখলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মানে গাড়ির তলায় পড়ে গেল, পাটা কেটে গেছে, পাটা চাপা পড়ে গেল, তুমি কিন্তু অপটিক নার্ভ কাজ করলো, সেখানেও কিন্তু তোমার এন্ডোক্রিন সিস্টেম কি এন্ডোমরফিন বা অক্সিটোসিন সিক্রেশন করলো, সেখানে পেইন হচ্ছে, তোমার হার্টবিট কিন্তু ইনক্রিজ করছে। তাহলে কি কোঅর্ডিনেশন করাটা, যেমন
মনে করো যে পরীক্ষার আগে আমরা বুঝি, পরীক্ষার আগে আমাদের একটা টেনশন হয়, তো এইটা কি না আপৎকালীন একটা হরমোন আছে, ঠিক আছে, যেটা যেটা ভাগ্যিস আছে বলে আমরা বেঁচে আছি। যদি তার সিক্রেশন না হতো তাহলে আমরা কিন্তু মারা যেতাম। হুম। তো এই জন্য কোঅর্ডিনেশন কথাটা বলাটা কেন হচ্ছে, কোঅর্ডিনেশন হচ্ছে যে এমন একটা অবস্থা বিভিন্ন অঙ্গের মধ্যে যাতে শরীরের সমস্ত কিছু হোমোস্টেসিস অবস্থায় থাকে, সেটাই হচ্ছে কিন্তু এই কথাগুলোর মূল জায়গা। হোয়েন উদাহরণগুলো দেখো পরপর দিয়েছে এনসিআরটি, উই ডু হোয়েন ইউ ডু ফিজিক্যাল, যখন ফিজিক্যাল এক্সারসাইজ করছি দ্য এনার্জি ডিমান্ড ইজ ইনক্রিজ, তখন শক্তির দরকার বেড়ে যাচ্ছে, অ্যান্ড মেনটেনিং অ্যান্ড ইনক্রিজ মাসকুলার অ্যাক্টিভিটি, মাসকুলার অ্যাক্টিভিটি মানে সঙ্গে সঙ্গে বাড়ছে, এবং সাপ্লাই অফ অক্সিজেনও বাড়ছে। দেখো কোনটা কোনটা বাড়ছে, তুমি যেই ফিজিক্যাল এক্সারসাইজ করলে বাড়ালে এনার্জি চাহিদা বাড়লো, সঙ্গে সঙ্গে এনার্জির ডিমান্ডও বাড়লো, আবার কি না তারপরে তুমি মেনটেন করছো কি মাসকুলার অ্যাক্টিভিটি তোমার বাড়ছে, এবং সেটাকে মেনটেন করতে গেলে তোমার অক্সিজেন সাপ্লাই দেবে, তা নাহলে কী হবে অ্যানারোবিক রেসপিরেশন করবে, মাসেলস ফ্যাটিক হয়ে যাবে। তো এই যে একটার সঙ্গে একটা জড়িত। আবার দ্য ইনক্রিজ সাপ্লাই অফ অক্সিজেন নেসেসিটিস কী করছে না অ্যান্ড ইনক্রিজ দ্য রেট অফ রেসপিরেশন, সঙ্গে সঙ্গে দেখো রেসপিরেটরি সিস্টেমে ঢুকে পড়লাম আমরা। তাহলে এক্সারসাইজ একটা ফিজিক্যাল, সেখান থেকে রেসপিরেশন, এবং তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না হার্টবিট, এবং ইনক্রিজ করবে কি না ব্লাড ফ্লো। ব্লাড ফ্লো যত ইনক্রিজ করবে তত ব্লাড সাপ্লাইটা বডির কোনায় কোনায় ছড়িয়ে পড়বে অক্সিজেনটা, যার ফলে কিন্তু তোমার যে এক্সারসাইজটা হচ্ছে তাহলে এটা কি হোমিওস্ট্যাসিস করছে, এবং কোঅর্ডিনেশন হচ্ছে বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে। কিন্তু হোয়েন ফিজিক্যাল এক্সারসাইজ স্টপ, যখন তুমি স্টপ করে দেবে তাহলে অ্যাক্টিভিটি যা যা যুক্ত ছিল, যেমন কি মনে করো ফিজিক্যাল এক্সারসাইজ করতে গেলে মাসেল যখন কন্ট্রাকশন করেছো, তো মাসেল কন্ট্রাকশন করতে গেলে কী হয়েছিল, আমরা পড়েছি যে মোটর এন্ড নিউরোমাস্কুলার জাংশন, সেই মোটর এন্ডে একটা কি স্টুমাস এসেছিলো, তারপরে তো মাসেল কন্ট্রাকশন করেছিল সব, তাহলে কী হবে আবার ক্যালসিয়াম আয়নগুলো সমস্ত সার্কোপ্লাজমিক রেটিকুলামে ঢুকে যাবে, এবং নার্ভ, লাং, হার্ট, আগে যেটা বললাম কিডনি, ইভেন কিডনি অলসো গ্রাজুয়ালি রিটার্ন টু দেয়ার নর্মাল কন্ডিশন। ওকে, তাহলে এখানে এই কথাটি বোঝাতে চাইলো যে আমাদের দেহ যদি হোমিওস্ট্যাসিস সাম্য অবস্থা থাকতে চায় তাহলে কোঅর্ডিনেশন করতে হয় প্রত্যেকটা অঙ্গতন্ত্রের মধ্যে। সো দ্য ফাংশন অফ মাসেল, লাং, হার্ট, ভেসেল, ব্লাড ভেসেল, কিডনি অ্যান্ড আদার অর্গানস আর কোঅর্ডিনেটেড হোয়াইল পারফর্মিং ফিজিক্যাল এক্সারসাইজ। এক ফিজিক্যাল এক্সারসাইজ করতে গেলে পরে তার সঙ্গে সামান্যতা রক্ষা করার জন্য এতগুলো অর্গান এবং অর্গান সিস্টেম তার সঙ্গে জড়িত। ইন হিউম্যান বিং নিউরাল সিস্টেম অ্যান্ড এন্ডোক্রিন সিস্টেম jointly coordinate and integrate all the activities of organs so that they function in a synchronized fashion. এখানে যে কথাটা বলা হলো তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে নিউরাল সিস্টেম, দ্যাট ইজ নার্ভাস সিস্টেম, এবং এন্ডোক্রাইন সিস্টেম, এরা কি এদের ফাংশন, এদের কাজ যদি সিঙ্ক্রোনাইজ অবস্থায় না হয় তাহলে কিন্তু অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের বডির অ্যাক্টিভিটিস কিন্তু সুসম্মতভাবে হবে না। তো এটা করতে গেলে আমাদের দুটো সিস্টেম আছে, নিউরাল সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম, দুটোই কিন্তু কোঅর্ডিনেট ওয়েতে এবং ইন্টিগ্রেট একে আরেকের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এটা কথাই এখানে বলা হলো। নিউরাল সিস্টেম প্রোভাইডস কী করছে, অ্যান অর্গানাইজ নেটওয়ার্ক অফ পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ফর এ কুইক কোঅর্ডিনেশন, খুব তাড়াতাড়ি করবে, ফাস্ট, যে কথাটা আমি ব্র্যাকেটে দিয়েছি, ফাস্ট কাজ করবে হচ্ছে কি নিউরাল সিস্টেম, এবং পয়েন্ট টু পয়েন্ট মানে কি তোমার এখানে সাপোজ মনে করো তোমার পায়ের তলায়, তোমার পায়ের তলায় একটা কাঁটা ফুটলো, সাপোজ কাঁটা ফুটেছে, তাহলে এই পয়েন্ট এখান থেকে না গিয়ে কোথায় যাবে তুমি পরিষ্কার জানো যে এটা হবে সেঞ্জুরি নার্ভ। তো সেঞ্জুরি নার্ভটা যাবে হচ্ছে কি এগুলো কুইক পাটাকে তুলতে গেলে আমার ব্রেন অবধি যাওয়া সম্ভব নয়, তাহলে এর সঙ্গে কি একটা তো না অনেকগুলো এটা নার্ভ পরপর যুক্ত আছে, গিয়ে কোথায় যাবে না ভার্টিব্রাল কালামের কোনো অংশে সাইটিক নার্ভের জায়গায় যাবে, সেইখান থেকেই ডুরা ম্যাটার এবং হোয়াইট এবং গ্রে
দুটোকে ভাগ করে হর্ন থাকে, একটা হচ্ছে ডর্সাল হর্ন, একটা হচ্ছে ভেন্ট্রাল হর্ন। এগুলো আমরা পরে পড়বো, ডিটেলসে পড়বো, এখন বলতে গেলে সময় চলে যাবে। তাও বলে দিই, ডর্সাল হর্ন মানে কোনটা না, এখানে এইরকম অবস্থা থাকে, এগুলোকে বলে ডর্সাল হর্ন, ভার্টিব্রাল কার্মে, এটাকে ভেন্ট্রাল হর্ন। এবং ডর্সাল হর্ন থেকে যে নার্ভ বেরোয় সেখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, হ্যাঁ, মানে সেল বডি থাকে, হচ্ছে সেঞ্জুরিতে। তো এগুলো ডর্সাল ভেন্ট্রাল এখানে হয়ে পরবর্তী মোটর হয়ে পাটাকে আসবে, যে উপর দিয়ে আসবে পাটা তুলে নেবো। তাহলে এটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশান থাকছে এবং কুইক, এবং যার জন্য নিউরাল সিস্টেম ফাস্ট হচ্ছে। এন্ডোক্রিন সিস্টেমও একই কাজ করে, একই ধরনের কাজ করে, কিন্তু প্রচণ্ড স্লো, কিন্তু দীর্ঘমেয়াদী হলেও কিন্তু এর কাজ অক্ষুণ্ণ থাকে বরাবর। এন্ডোক্রিন সিস্টেম প্রোভাইডস স্লো কেমিক্যাল ইন্টিগ্রেশন, দিস ইজ কেমিক্যাল ইন্টিগ্রেশন, কেমিক্যাল ছাড়া এটা সম্ভব নয়। কিন্তু নার্ভাস সিস্টেম কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল দুরকমই হয়, তবে আমাদের দেহে ইলেকট্রিক্যাল সাইন্যাপস রেয়ার, ঠিক আছে। এবং এখানে আয়ন ফ্লো, নিউরাল সিস্টেমে আয়ন ফ্লো কী হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পড়তে থাকবো সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন এবং অলসো ক্যালসিয়াম আয়ন আমরা পাবো। এইগুলো কিন্তু বিভিন্ন চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে নির্দিষ্টভাবে যেতে পারে। এছাড়াও কিছু আয়ন আছে, যেমন বাইকার্বনেট, ফসফেট, ক্লোরাইড, এই যে নেগেটিভ আয়ন, এবং কিছু অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, অতএব ইমমুভেবল প্রোটিন আয়ন, এগুলো মাইনাস চার্জ হয়। এই যে আয়নগুলোও কিন্তু বিশেষভাবে দায়ী নিউরাল সিস্টেমের কোঅর্ডিনেশনের জন্য। আমি যে কোনো আয়নগুলোর কথা বললাম, এগুলো কিন্তু ডিটেলসে আজকেই আলোচনা করব, কিন্তু এন্ডোক্রিন সিস্টেমটা টোটালটা আজকে আলোচনা করতে আমরা পারবো না। হিউম্যান নিউরাল সিস্টেম, এই হিউম্যান নিউরাল সিস্টেম বা হিউম্যান নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেমকে করতে গেলেই আমরা কিন্তু মোটামুটি আমরা পড়ে এসেছি, জানি। তো সেটা আমি ছকের সাহায্যে, অ্যাকর্ডিং টু এনসিইআরটি অবশ্যই, ছকের সাহায্যে আগে একটু বুঝে নিই। এই যে এখানে দেখো স্ট্রাকচার, মানে সবুজ রঙের পয়েন্ট যেটা দেওয়া রয়েছে সেটা গঠনগত বৈশিষ্ট্য, এবং লাল রঙের চৌকোনো যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তার ফাংশন কি। প্রথম হচ্ছে হিউম্যান নিউরাল সিস্টেম, HNS, হিউম্যান নিউরাল সিস্টেম বা হিউম্যান নার্ভাস সিস্টেম। এটা আমরা দুটো ভাগে ভাগ করেছি, মানে দুভাগে কাজ করে। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম CNS, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, বা একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এর আবার ভাগ আছে কতগুলো। তো মেইনলি ব্রেন এবং স্পাইনাল কর্ড, এই ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে তৈরি হচ্ছে কে না তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর এই ক্রেনিয়াম থেকে এবং এই যত নার্ভ বেরিয়েছে, যত টাইপের নার্ভ, সব নার্ভ হচ্ছে কি না পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো ক্রেনিয়াল, স্পাইনাল নার্ভস অ্যান্ড গ্যাংলিয়া অলসো ইনক্লুডেড ইন পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে গ্যাংলিয়া কথাটা পাওয়া যায়। গ্যাংলিয়া ইজ নাথিং বাট, কি বলা হয় গ্যাংলিয়াকে, আমরা গ্যাংলিয়া নাথিং বাট দ্য অ্যাগ্রিগেশন অফ সোমা অর সাইটন অর পেরিকেরিয়ন, মানে তোমার নার্ভ সেলের কোষ দেহকে অনেকগুলো নামে আমরা জানি, তাদের অ্যাগ্রিগেশনকে বলা হয় গ্যাংলিয়ন। তো এরা এই গ্যাংলিয়ন যখন এক জায়গায় থাকে তখন তারা কি করে না গ্রে ম্যাটার হয়ে যায়। আবার যদি তার নার্ভগুলো এক জায়গায় থাকলে তার সাদা হয়ে যায়, তখন তাকে হোয়াইট ম্যাটার বলে। এইগুলো আমরা পরের দিন বুঝবো, তবু এই জায়গায় আমাদের এটুকু না বুঝলেই নয়, তাই পড়ছি। এরা কি করছে, তাহলে এরা হচ্ছে ক্রেনিয়াল নার্ভস, স্পাইনাল নার্ভস অ্যান্ড গ্যাংলিয়ন। আচ্ছা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাহলে কী কাজ করছে, ইন্টিগ্রেটিভ অ্যান্ড কন্ট্রোল সেন্টার। অ্যাকর্ডিং টু এনসিইআরটি কি বলছে, সাইট অফ ইনফরমেশান প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল। এটাই হচ্ছে মেইন জায়গা যা ইনফরমেশান প্রসেসিং করবে এবং সব কিছুকে কন্ট্রোল করবে, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। দুটোর সঙ্গে কিন্তু
সিএনএস এবং পিএনএস একটা আরেকটার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য দুটো অ্যারো দেখো দেওয়া রয়েছে। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে যেমন পিএনএসে আসে, পিএনএস থেকে আবার সিএনএসও আসতে পারে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম एक communicate lines between central nervous system and the rest of the body। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে রেস্ট অফ দ্য বডির সঙ্গে যোগাযোগ রক্ষা করবে কে না পিএনএস। ভালো করে বোঝো ছকটা যদি একদম মনে রাখতে পারো, ছকটাকে তুমি তোমার মতন আরও ছোটো করে নিতে পারো, তাহলে কিন্তু এখান থেকে খুব রেয়ার কোশ্চেন পড়লেও এখান থেকে পিএনএস সিএনএস থেকে পড়ে, তো তুমি এই ছকটা পড়লে পারে, আর বেশি কিছু পড়তে হবে না। তো এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সিএনএস কিন্তু এখানে আমরা শেষ করছি। এবার পিএনএসকে আমরা কি বলছি না, পিএনএস অলওয়েজ হচ্ছে মোটর নার্ভ, মোটর বা এফারেন্ট। এবং মানে কি, যখন পিএনএস থেকে কোনো সংবাদ নিয়ে আসবে তখন মোটর। আবার এটাকেই আমরা যদি বলি ঘুরিয়ে, যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম কম্প্রাইজেস টু সিস্টেম, দ্যাট ইজ অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যান্ড সোমাটিক নার্ভাস সিস্টেম। এই যে লাইনটা দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? তাহলে পিএনএস দুভাবে কাজ করতে পারে, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম SNS, এটা লেখা হয়নি, যাই হোক, SNS অ্যান্ড ANS, অটোনমিক নার্ভাস সিস্টেম। তো আমরা এক এক করে পড়ি। দেখো, ভিসারালটা আমি পরে আসছি, এটাও কিন্তু পিএনএসের আন্ডারে পড়ে। যখন কোনো নার্ভ দেহের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ নিয়ে যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যাবে, তাকে বলবো সেঞ্জুরি বা অ্যাফারেন্ট নার্ভ। এই যে আমি কিছুক্ষণ আগে যে পায়ে কাটা ফুটলো, যে নার্ভটা সংবাদটা নিয়ে গেছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, সেটা হচ্ছে অ্যাফারেন্ট, সংবাদ বহন করছে, অ্যাফারেন্ট অর্থাৎ সেঞ্জুরি। এটা হচ্ছে সোমাটিক এবং ভিসারাল সেঞ্জুরি নার্ভ। সোমাটিক মানে কি, মেইনলি সোমাটিক যেটা হয়, সোমাটিক হচ্ছে ভলান্টারি। সোমাটিককে সবসময় মনে করতে হবে ভলান্টারি, তার মানে মেইনলি স্কেলেটাল মাসেল টাইপের, ঠিক আছে? এবং ভিসারাল অর্গানেস থেকে বিভিন্ন যে নার্ভ যখন যাবে সংবাদ বহন করে নিয়ে, তাকে বলবো আমরা ভিসারাল সেঞ্জুরি নার্ভ ফাইবার্স। তো এটা কি, কন্ডাক্ট ইম্পালস ফ্রম রিসেপ্টর টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভায়া পিএনএস। দেখো, এই কথাটা বলার অপেক্ষা না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন সঙ্গে যদি পিএনএস হয়, তখন কিন্তু মিক্সড নার্ভাস সিস্টেম হয়ে যায়। যদি একটা কথা ভালো করে বোঝো, আমরা যে রিফ্লেক্স অ্যাকশানে উইদাউট হেল্প অফ ব্রেন যদি হয়, তাহলে কিন্তু রিফ্লেক্স অ্যাকশন সিম্পল রিফ্লেক্স অ্যাকশন হয়, এগুলো 9-10-এ বোঝাই। আর যখন ব্রেন ইনক্লুডেড হয়ে যায় রিফ্লেক্সের সঙ্গে, তখন কিন্তু কমপ্লেক্স চরিত্রটা এসে যায়। তো এইখানে কি হয়, টিস্যু বা অর্গান থেকে তোমার সংবাদ কোথায় যাবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আর মোটর ঠিক অবশ্যই মোটর নার্ভ দিয়ে তৈরি হবে। এবং এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে পেরিফেরাল পজিশানে যে টিস্যু এবং নার্ভ আছে। আগেরটা কিন্তু পেরিফেরাল না, আগেরটা কিন্তু ভিসারাল মেইনলি কন্ডাক্ট করেছে। আর এটা হচ্ছে কি, পেরিফেরাল যে নার্ভ থাকবে সেইখান থেকে সেখানে বয়ে নিয়ে যাবে। যেমন কাঁটাটা তোলার জন্য পায়ের মাসেল উঁচু হয়েছিল, ঠিক আছে? নেক্সট, এই জায়গাটা ভালো বুঝতে পারলে এনসিআরটিতে যা বলেছে তোমার কাছে খুব সোজা হয়ে যাবে। এবার মোটরটাকে আমরা দুভাগে ভাগ করেছি, এবং সেই দুটো ভাগই কিন্তু প্যারানমিক পিএনএস। মোটর নিউরন মানে ইফারেন্ট, সংবাদ পাওয়ার পরে যে কাজটা করবে এফেক্টরে, সেই কাজটা করলো, সেটা কি সোমাটিক নার্ভাস সিস্টেম, আর হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিক মানে মোটর, এটা ভলান্টারি, মানে স্কেলেটাল মাসেল। তো কন্ডাক্ট ইম্পালস ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু স্কেলেটাল মাসেল, মানে এইখানেই কিন্তু পায়ের তলায় যে কাঁটাটা ফুটেছিল, তখন কিন্তু সোমাটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমার পায়ের যে মাসেল সেটাকে কন্ট্যাক্ট করেছিল। সেই জন্য এখানে কাজকে ট্রান্সমিট ইম্পালস ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু মোটর, তো স্কেলেটাল মাসেল, মনে রেখো, একদম এনসিআরটির লাইন। আর অটোনমিক নার্ভাস সিস্টেম কী হবে না, এটা আবার দু রকমের হয়।
আগে আমি এএনএসটা বলি, তারপর দু রকমটা পরে আসি। ভিসারাল মোটর, এটা হচ্ছে ইনভলেন্টারি, আগেরটা হচ্ছে ভলেন্টারি। তার মানে ইনভলেন্টারি যে সমস্ত অর্গানগুলো আছে আমার দেহের ভেতরে, কন্ডাক্ট ইম্পালস ফ্রম দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তো কার্ডিয়াক মাসেল হতে পারে, মানে কার্ডিয়াকে হতে পারে, নেক্সট স্মুথ মাসেল হতে পারে, গ্ল্যান্ডস হতে পারে। এর ক্ষেত্রে অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম সবসময় হচ্ছে আভ্যন্তরীণ ইনভলেন্টারি, যেটা সচল নয়, যেটা ঠিক মাসেলের সময় যেমন আমরা পড়েছিলাম, মাসেলকে স্কেলেটাল মাসেলকে আমরা ভলেন্টারি বলছি, অথচ আমরা কার্ডিয়াক মাসেল এবং স্মুথ মাসেলকে নন ভলেন্টারি বলছি। কী কারণে বলেছিলাম সেটা মনে আছে নিশ্চয়ই। ঠিক একইভাবে এখানেও তাই, ট্রান্সমিট ইম্পালস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু ইনভলেন্টারি অর্গানস অ্যান্ড স্মুথ মাসেল। ওকে, এটা দুভাবে কাজ করে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম অলওয়েজ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। আমি যেটা বোঝাচ্ছি একদম শুদ্ধ বিজ্ঞান বোঝাচ্ছি। এনসিআরটিতে যেমন কিছু কিছু ভুল ছিল, আমরা আগের চ্যাপ্টার আমরা দেখেছি, কিন্তু এই জায়গাটায় ভালো করে বোঝো সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম কী করবে আর প্যারাসিম্প্যাথিক। সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম মোবাইলাইজ বডি সিস্টেম ডিউরিং অ্যাক্টিভিটি, ফ্লাইট, মানে যখন প্রচণ্ড অ্যাক্টিভিটি সিস্টেম, যেমন যে কোনো অ্যাক্টিভ ওয়ার্ক করতে গেলে পরে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। আর প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম কি, তাকে আমাকে এনার্জি লাগবে, আমাকে এটিপি লাগবে, তবে আমি কাজটা করতে পারবো। সেই জন্য কনজারভেশন অফ এনার্জি অবশ্যই লাগবে। আর হচ্ছে প্রমোটস হাউসকিপিং ফাংশন ডিউরিং রেস্ট, এবং এমনি সময় চুপচাপ বসে থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে ফাংশনটা। এবং এছাড়াও অ্যাকর্ডিং টু এনসিআরটি যেটা খুব ভালো কথা লিখেছে, সেটা আমি এখানে দিয়েই দিয়েছি, ভিসারাল নার্ভাসে ভিএনএস। এটা কি, এটা কি দিয়ে তো স্ট্রাকচারটা কী হবে, কম্প্রাইজেস হোল কমপ্লেক্স, যা এতক্ষণ আলোচনা করা হলো সেগুলো ছাড়াও বিভিন্ন নার্ভ, ফাইবার্স, গ্যাংলিয়া অ্যান্ড প্লেক্সাস, তাই নিয়ে গঠিত ভিসারাল নার্ভাস সিস্টেম। এগুলো আমাদের দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে ইনভলন্টারি অবস্থায় থাকে। ইম্পালসেস ট্রাভেলস ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু ভিসারা অ্যান্ড ভিসারা টু সেন্ট্রাল, ভিসারায় যাবে এবং ভিসার থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই যাবে। এই হচ্ছে কাজটা, এটা হচ্ছে ছক। এই ছকটাই এনসিআরটি অনেক বলেছে। দেখো এবার তুমি মিলালে বুঝতে পারবে। নিউরাল সিস্টেম, তাহলে আমার কথা আছে নিউরনটা কি। নিউরন হচ্ছে কি, স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেমকে আমরা বলি নিউরন। যেমন আগের চ্যাপ্টারে আমরা বলেছিলাম যে নেফ্রনকে কি বলি। দেখো অনেকেই কিন্তু ভুল করবে এই নিউরন আর নেফ্রনের ক্ষেত্রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউরন হচ্ছে গঠনগত এবং কার্যগত একক নার্ভাস সিস্টেমের, আর নেফ্রন হচ্ছে কিডনির গঠনগত এবং কার্যগত একক। ঠিক। নিউরাল সিস্টেম অফ অল এলিমেন্টস ইজ কম্পোজড অফ হাইলি স্পেশালাইজড সেল। কী ধরনের সেল দিয়ে তৈরি না, নিউরন সত্যি স্পেশালাইজড সেল, কারণ এরা অন্য কোষের সঙ্গে একদম পুরোপুরি আলাদা ধরনের দেখতে হয়। যেমন আমরা মাসেল সেলকে একটু আলাদা পেয়েছি, যখন নামকরণও আলাদা করেছিলাম, কীরকম, সার্কোমিয়ার, সার্কোপ্লাজম, তাই না, এরকম বিভিন্ন নাম করেছিলাম আমরা জানি। এখানেও আমরা কিন্তু নামকরণ অন্য একটু আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা স্পেশালাইজ সেল। এরা কি করে, নিউরন, তাকে বলি নিউরন, এরা ডিটেক্ট করে। কি ডিটেক্ট করে না, কোন ধরনের সমস্যা হয়েছে কিনা, সেই যদি কোনো প্রবলেম হয় তাকে রিসিভ করবে, এবং রিসিভ করার পরে কার্যটাকে আবার ট্রান্সমিট করবে, নির্দিষ্ট জায়গায় আবার পৌঁছে দেবে। ডিফারেন্ট কাইন্ডস অফ স্টিমুলির মাধ্যমে হয়, বিভিন্ন ধরনের স্টিমুলির সাহায্যে। নিউরাল অর্গান নিউরাল অর্গানাইজেশন হবে। এটা নিউরাল অর্গানাইজেশন ইজ ভেরি সিম্পল ইন লোয়ার কর্ডেটস। তাহলে লোয়ার কর্ডেট বলছি, লোয়ার ইনভার্টিব্রেটে একদম খুবই সিম্পল, আমরা জানি। তার মধ্যে এখানে একটু হাইড্রার কথা বলা আছে, যে এদের মোটামুটি কীভাবে দেখতে না, নেটওয়ার্ক হচ্ছে নিউরনের নেটওয়ার্ক থাকে। নিউরাল সিস্টেম ইজ, আমরা যখন পড়বো তোমার হচ্ছে ক্লাসিফিকেশন এলিমেন্ট পড়ব, তখন আমরা এইগুলো আলোচনা করে আসবো। নিউরাল সিস্টেম ইজ বেটার অর্গানাইজ ইন
ইনসেক্টকে বলছে বেটার অর্গানাইজ। আমি এখানেও আমার একটা প্রশ্ন হচ্ছে, বেটার অর্গানাইজ যদি বলা তাহলে ব্রেন কাজ করে না কেন? তাহলে বেটার অর্গানাইজ কার পরিপ্রেক্ষিতে বলেছে? হাইড্রার পরিপ্রেক্ষিতে বলেছে। কিন্তু ইনসেক্টের ক্ষেত্রে কিন্তু একটা আরশোলাকে মাথা কেটে দিলেও সে বেঁচে থাকে। যখন মারা যায় মেনলি হচ্ছে স্কারসিটি অফ ফুড, কারণ তার গ্যাংলিয়া থাকে, তার হচ্ছে অনেকগুলো গ্যাংলিয়া থাকে, তার ব্রেনের থেকে অনেক বেশি পরিমাণ থাকে, এবং ব্রেনটাও অলসো গ্যাংলিয়া, কারেক্টেড বাই কমিশন। আমরা পড়বো যদি যখন ককরোচ পড়বো, বেটার অর্গানাইজিং ইনসেক্ট, হ্যাঁ, ব্রেন ইজ প্রেজেন্ট অ্যালং উইথ নাম্বার অফ গ্যাংলিয়া অ্যান্ড নিউরাল টিস্যু। নিউরাল টিস্যু বলতে কমিশনের কথা বলতে চাইছি এখানে। এখানে নিউরাল টিস্যুটা কী জিনিস সেটা এই, কারণ আমরা দেখেছি যেখানে কমিশন আছে। ভার্টিব্রেটস হ্যাভ মোর ডেভেলপ নিউরাল সিস্টেম। ওকে, হিউম্যান নিউরাল সিস্টেম, human neural system is divided into two parts, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ক্লিয়ার হলো? দুটো ভাগে ভাগ করছে এনসিআরটি, সিএনএস অ্যান্ড পিএনএস। ওকে, এবার আমরা সিএনএসে ঢুকি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অ্যাকর্ডিং টু এনসিআরটিতে যাচ্ছি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনক্লুডস দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। মিলল একদম, ওই ছকটার সঙ্গে দেখে মিলে যাবে। ইজ দ্য সাইট ফর ইনফরমেশন অ্যান্ড প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল। এই কথাটাই কিন্তু আমি ওই ছকের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। নেক্সট, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পিএনএস। পিএনএস কি? পিএনএস কম্প্রাইজ অল দ্য নার্ভস অফ দ্য বডি অ্যাসোসিয়েটেড উইথ সেন্ট্রাল নার্ভাস ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। এই কথাটাও কিন্তু আমার ওখানে ওর ছকের মধ্যে ভরা আছে। নার্ভ ফাইবার অফ পিএনএস ইজ টু টাইপ, দু ধরনের, এফারেন্ট ইফারেন্ট। তোমরা দেখে আসলে মাত্র এফারেন্ট ইফারেন্ট। এফারেন্টকে আমরা বলি হচ্ছে সেঞ্জরি, ওখানে সেঞ্জরি, আর এটা হচ্ছে মোটর। ঠিক আছে। অ্যাফারেন্ট নার্ভ, অ্যাফারেন্ট নার্ভ কী বলছি আমরা? সেঞ্জরি। সেঞ্জরি নিউরন দিয়ে গঠিত, ট্রান্সমিট ইম্পালস ফ্রম টিস্যু টু নিউরন। ঠিক আছে। টিস্যু টু afferent nerves fibers, that is sensory nerve, transmit impulse from tissue to tissue or organ to central nervous system. তার মানে কী হলো? বাইরের থেকে ভেতর দিকে সংবাদ নিয়ে যাচ্ছে। সেটা বিভিন্ন, পায়ের কাঁটাটা ঢুকেছিল সেটা বলেছিল। এছাড়াও তুমি গরম কিছুতে হাত দিলে সেখানে তার ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটবে, এটা না ঘটার কিছু নেই। নেক্সট হচ্ছে ইফারেন্ট নার্ভ। ইফারেন্ট ফাইবার হচ্ছে কি? যে মোটর নিউরন হতে হবে এবং ট্রান্সমিট রেগুলেটরি ইম্পালস হচ্ছে সেন্ট্রাল নার্ভ, কোথাতে যাচ্ছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু কনসাক্ট পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ওকে, হ্যান্ড করে আসছে।